আসসালামু আলাইকুম। পাণ্ডুলিপি অডিও বুক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দরজার ওপাশে উপন্যাসটির প্রথম দুটি পর্ব আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি। আজকে শুরু করছি উপন্যাসটির তৃতীয় পর্ব। মেসে ফিরতে ইচ্ছে করছে না। রূপাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে। রূপাদের বাড়িটি প্রাচীন, উঁচু দেয়াল ঘেরা দোতলা বাড়ি। রূপা যে ঘাটে ঘুমায় তা আমি কোনোদিন দেখিনি, তবে আমি নিশ্চিত সেটা বিশাল একটা খাট। রাত যদিও অনেক হয়েছে, রূপা নিশ্চয়ই ঘুমায়নি। তার এমএ পরীক্ষা চলছে, সে অনেক রাত জেগে পড়ে। সে নিশ্চয় হেঁটে হেঁটে বই হাতে নিয়ে পড়ছে। তাদের বাড়ির দক্ষিণ দিকের রাস্তায় দাঁড়ালেই রূপার শোবার ঘরের জানালা দেখা যায়। যদি দেখি জানালায় আলো জ্বলছে, তাহলে তাকে একটা টেলিফোন করা যেতে পারে। আমাদের মেসের সামনে কিসমত রেস্টুরেন্ট সারা রাত খোলা থাকে। তাদের একটা টেলিফোন আছে। 5 টাকা দিলেই রেস্টুরেন্টের মালিক একটা টেলিফোন করতে দেবে। সমস্যা একটাই, রূপা কি টেলিফোন ধরবে? সম্ভাবনা খুবই ক্ষীণ। নিশিরাতের টেলিফোন অবিবাহিত কুমারী মেয়েরা কখনো ধরে না। রাতের টেলিফোন ধরার দায়িত্ব বাড়ির পুরুষদের। রিং হওয়া মাত্রই রূপার বাবা গম্ভীর গলায় বললেন, কে? উনি কখনো হ্যালো বলেন না, বিনয় করে জিজ্ঞেস করেন না আপনি কে বলছেন, ধমকের স্বরে জানতে চান, কে? বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাসে ভেজা গন্ধ। গতরাতে খুব বৃষ্টি হয়েছে, মনে হয় আজ রাতেও হবে। বাড়ি ফিরে যাওয়াটাই ঠিক করলাম। কিছু দূর এগোতেই বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। দৌড়ে গাছের নিচে আশ্রয় নেবার কোনো মানে হয় না। বৃষ্টিতে ভিজতে ভিজতে ধীরে সুস্থে এগোনোই ভালো। মেসে পৌঁছলাম কাক ভেজা হয়ে। ইলেকট্রিসিটি চলে গেছে, মেস বাড়ি অন্ধকার। সিঁড়িঘরের ছাদ হয়নি বলেই বৃষ্টি হলেই সিঁড়ি ভিজে থাকে। খুব সাবধানে রেলিং ধরে ধরে উঠতে হয়। কয়েক পা এগোতেই সিঁড়িতে টর্চের আলো পড়ল। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আলো ফেলছেন বায়েজিদ সাহেব। আমি হালকা গলায় বললাম, কি ব্যাপার বায়েজিদ সাহেব, এখনো জেগে আছেন? আপনার জন্য জেগে আছি। কেন বলুন তো? দুপুরবেলায় আপনার বন্ধু এসেছিলেন, রফিক সাহেব। উনি রাত 10টা পর্যন্ত অপেক্ষা করে চলে গেলেন। উনার মা মারা গেছেন, এই খবরটা দিতে এসেছিলেন। কিভাবে মারা গেলেন? আমি জিজ্ঞেস করেছিলাম, কিছু বললেন না। উনি প্রশ্ন করলে উত্তর দেন না। আমি ঘরে ঢুকলাম না। ভেজা কাপড়ে ঘরে ঢুকে লাভ নেই, আবার ভিজতে হবে। বায়েজিদ সাহেব নিচু গলায় বললেন, আপনি এখন নারায়ণগঞ্জ যাবেন? জি। এত রাতে তো বাস টাস কিছু পাবেন না, তার উপরে বৃষ্টি হচ্ছে। হেঁটে চলে যাব। এখনই কি রওনা দিবেন? হ্যাঁ, এখনই। দেরি করে লাভ নেই, রফিক অপেক্ষা করছে আমার জন্য। বায়েজিদ সাহেব নিচু গলায় বললেন, আমার ঘরে কেরোসিন কুকার আছে, 1 কাপ গরম চা বানিয়ে দিই, চা খেয়ে যান, শরীরটা গরম থাকবে। আচ্ছা বানান, 1 কাপ চা খাই। রফিক শুধু তার মায়ের মৃত্যু সংবাদ দিয়েছে, আর কিছু বলেনি। জি না। আমি আবার রাস্তায় নামলাম। রাত 1টা 10 মিনিট। ঘোর দুর্যোগ, ক্রমাগত বৃষ্টি হচ্ছে। রাস্তায় 1 হাঁটু পানি, পানি ভেঙে এগোচ্ছি। চরম দুর্যোগে মানুষকে একা একা পথ চলতে দেখলে কোত্থেকে না কোত্থেকে একটা কুকুর এসে তার সঙ্গী হয়। ব্যাপারটা আমি আগেও একবার লক্ষ্য করেছি, আজ আবার করলাম। আমি হাঁটছি, আমার পেছনে পেছনে আসছে জমের অরুচি টাইপ এক কুকুর। আমি থামলে সেও থামে, আমি চলতে শুরু করলে সেও চলে। রফিকদের একতলা বাড়ির সামনে দাঁড়িয়ে রীতিমতো হকচকিয়ে গেলাম। মৃত বাড়ির এক ধরনের চরিত্র আছে, অনেক দূর থেকে বোঝা যায় এই বাড়ির একজন কেউ নেই। যত রাতই হোক বাড়ির লোকজন জেগে থাকে, সবার চোখে মুখে দিশাহারা ভাব থাকে। এরা হাঁটাচলা করে নিঃশব্দে, কিন্তু কথা বলে উঁচু গলায়। গলার স্বরও বদলে যায়, যে কারণে চেনা মানুষ কথা বললেও মনে হয় অচেনা কেউ। যে কথা বলে সে নিজেও নিজের গলার স্বরে চমকে চমকে ওঠে। মৃত বাড়িতে কখনো বিড়াল থাকে না, এরা নিঃশব্দে বিদায় হয়। আবার যখন সব শান্ত হয়ে আসে, এদের দেখা পাওয়া যায়। রফিকদের এটা নিজেদের বাড়ি, আত্মীয় স্বজন সব এ বাড়িতেই আসবে, এটাই স্বাভাবিক। বাড়ি অন্ধকার। বাইরের বারান্দায় বেঞ্চের উপর একটা বিড়াল শুয়ে আছে, ঘুমোচ্ছে না, মাথা উঁচু করে সম্ভবত বৃষ্টি দেখছে। অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পর বাতি জ্বলল। দরজা খুলে দিল যুথি। শাশুড়ির মৃত্যুতে একটা কাজ হয়েছে বলে মনে হয়, সে বাপের বাড়ি থেকে এসেছে এ বাড়িতে। মনে হচ্ছে সে ঘুম থেকে উঠে এসেছে।
জ্যোতি ক্লান্ত স্বরে বলল, ভেতরে আসুন। ও ঘুমোচ্ছে। 3 দিন 3 রাত কেউ এক পলকের জন্য ঘুমোতে পারেনি। যা ঝামেলা গেছে। ইস, ভিজে টিজে কি অবস্থা! এত রাতে আসার দরকার ছিল না। আমি বললাম, কবর দেয়া হয়ে গেছে? জি, বাদ আসর কবর হয়েছে। আত্মীয় স্বজন যারা এসেছিলেন সব রাত 8টার মধ্যে চলে গেলেন। এই বাড়িতে এখন শুধু আমি আর আপনার বন্ধু আছে, আর কেউ নেই। একটা কাজের লোক ছিল, মার অসুখের যখন খুব বাড়াবাড়ি হলো তখন সে আমাদের টিভিটা নিয়ে পালিয়ে গেল। জ্যোতি কথা বলছে খুবই স্বাভাবিক ভঙ্গিতে, যেন মৃত্যু কিছুই না, আলাদা গুরুত্ব পাওয়ার মতো কোনো ঘটনা না। একজন মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে, ব্যাস, ফুরিয়ে গেল। জ্যোতি হাই তুলতে তুলতে বলল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 12 ইঞ্চি টিভি। বিয়ের সময় আমার মামা যে সিঙ্গাপুরে থাকেন উনি প্রেজেন্ট করেছিলেন, খুব সুন্দর ডিজাইন ছিল, ভায়োলেট কালার, নবগুলি সোনালি। চোর নিয়ে গেছে, কি আর করা যাবে বলুন। কিন্তু মার আফসোস যদি দেখতেন, মরবার আধ ঘন্টা আগেও আমাকে বললেন, ও বৌমা, টিভিটা যে নিয়ে গেল। আমি বললাম, আপনি এত অস্থির হবেন না মা, ও আরেকটা কিনে নেবে। মা বললেন, ও থেকে কিনবে, ওর কি চাকরি আছে? তওবা করবার জন্য এক মৌলানা সাহেবকে ডেকে এনেছিলাম। মা ঠিকই তওবা করলেন, ইশারায় 2 রাকাত নামাজ পড়লেন। তারপর মৌলানা সাহেবকে বললেন, হুজুর, আমাদের টিভিটা চুরি হয়ে গেছে, দোয়া কালাম দিয়ে কিছু করা যাবে? মানুষ মরবার সময় আল্লাহর নাম নিতে নিতে মারা যায়। আমার টিভির জন্য আহাজারি করতে করতে মারা গেলেন। বুঝলেন হিমুদা, ওর যদি টাকা থাকতো ওকে বলতাম একটা টিভি কিনে আনতে। একটা টাকাও নেই ওর কাছে। রাস্তায় যে ভিখারিরা থাকে ওদের কাছেও 5-10 টাকা থাকে, ওর কাছে তাও নেই। আমার ভাইয়ের কাছ থেকে টাকা এনে এখানকার খরচ সামলালাম। খরচও তো কম না। হিমুদা, আপনি বাথরুমে ঢুকে গোসল করে নিন, সাবান গামছা আছে। মরা বাড়ি, চুলা ধরানোর নিয়ম নেই। আমি খবরের কাগজ জ্বালিয়ে আপনাকে 1 কাপ চা করে দিই, আপনি গোসল করে ওর একটা লুঙ্গি পরে ফেলুন। লুঙ্গি অবশ্য ধোয়া নেই, ময়লা। ময়লা লুঙ্গি পরতে যদি ঘেন্না লাগে তাহলে আমার একটা সুতির শাড়ি লুঙ্গির মতো পেঁচিয়ে পরতে পারেন, নতুন শাড়ি, আমি এখনো পরিনি। আমাকে লুঙ্গিই দিন। বাথরুম থেকে বের হয়ে চমৎকৃত হলাম। এর মধ্যে জ্যোতি চা বানিয়ে ফেলেছে। মেঝেতে পাটি পেতে চায়ের কাপ, 1 বাটি মুড়ি, 1 গ্লাস পানি সাজানো। হিমুদা, 1 গাল মুড়ি খান। ঘরে আর কিছুই নেই। চায়ে চিনি ঠিক হয়েছে কিনা দেখুন। আপনি তো আবার চায়ে চিনি বেশি খান। চা খুব ভালো হয়েছে। ওকে কি ডেকে তুলবো? আপনি এসেছেন দেখলে সে বড় খুশি হতো। অবশ্যই ওর খুশি বোঝা খুব মুশকিল। ও খুশি না বেজার সেটা কি আপনি বুঝতে পারেন? পারি। আমিও পারি। ও সবচেয়ে খুশি হয় কখন জানেন? যখন আপনার সঙ্গে দেখা হয়। আর কি যে ভরসা আপনার উপর, ওর ধারণা আপনি সব সমস্যার সমাধান করে দিতে পারেন। আমার বড় মামা, যিনি সিঙ্গাপুর থাকেন, তিনি এসেছিলেন। ওকে ডেকে বললেন, চাকরিটা পাওয়া যায় কিনা দেখো, না পাওয়া গেলে বিকল্প কিছু চিন্তা করো, ছোটাছুটি করো, চুপচাপ বসে থাকলে তো হবে না। ও কি বলল জানেন? ও বলল, হিমুকে বলেছি, ও সব ব্যবস্থা করে দেবে। আপনি কি কিছু করতে পেরেছেন? চেষ্টা করছি। ভাইয়া বলে, চেষ্টা টেষ্টায় কিছু হবে না, আর হলেও ওই চাকরি টিকবে না। সাবহিউম্যান স্পেসিসকে কে চাকরিতে রাখবে? 2 দিনের পর আবার ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেবে। আপনার ভাইয়ার কথা ঠিক না। ভাইয়ার কথা সব ঠিক হয়। ভাইয়া না ভেবেচিন্তে কিছু বলেন না। এই বিয়েতে ভাইয়ার কোনো মত ছিল না। ভাইয়া ওকে দেখেই বলেছিলেন, যে পুরুষ দেখতে সুন্দর সে কখনো কাজের হয় না। ভাইয়ার কথা আমাদের পরিবারের কেউ ফেলে না। তারপরেও কি করে যেন এই বিয়েটা হয়ে গেল। বিয়ের পর ভাইয়া বলল, তোর হাজবেন্ড কি করে চাকরি করছে কে জানে। বেশি দিন চাকরি করতে পারার কথা তো না। দেখবি হুট করে চাকরি চলে যাবে, তুই পড়বি 10 হাত পানির নিচে। হলো তাই। আমি বললাম, রফিককে ছেড়ে দেওয়ার পরামর্শ কি আপনার ভাই এখনও দিচ্ছেন? এখন সবাই দিচ্ছে। আমার মামাও সেদিন বলল, মামা খুব বড়লোক তো, তার কথা কেউ ফেলবে না। বড়লোকদের অন্যায় কথাও মনে হয় ন্যায়। তাহলে তো সমস্যা, শুধু সমস্যা, বিরাট সমস্যা। ভাইয়া বলছিলেন, তোর এখনও ছেলেপুলে হয়নি, তুই একা আছিস, কোনো বন্ধন নেই। এখনও তুই অন্য ভালো চিন্তা করতে পারিস, নয়তো পরে খুব আফসোস করবি। তোর হাজব্যান্ড মানুষ না, সাবহিউম্যান স্পেসিস। তার বুদ্ধি শিম্পাঞ্জির বুদ্ধির চেয়ে খানিকটা বেশি। এখনও সময় আছে। কিসের সময় আছে? আলাদা হয়ে যাবার সময়। ভাইয়া বলছে, একটা হাফ ম্যানের সঙ্গে জীবন কাটাতেই হবে এমন তো কোনো কথা নেই। আপনারও কি ধারণা রফিক হাফ ম্যান? জানি না, তবে ভাইয়া সবসময় সত্যি কথা বলে।
রফিক কি আপনাকে প্রচণ্ড ভালোবাসে না? ও কি করে ভালোবাসতে হয় তাই জানে না। চুপচাপ বসে থাকা কি ভালোবাসা? তবু ভাইয়াকে আমি মিথ্যা করে বলেছি ও আমাকে প্রচণ্ড ভালোবাসে। ভালোবাসার কথা বড় ভাইকে বলা লজ্জার ব্যাপার, তবু বললাম। তিনি কি বললেন? ভাইয়া বলল, কুকুর বিড়ালও তো মানুষকে ভালোবাসে, ভালোবাসা কোনো ব্যাপার না। আপনি আলাদা হয়ে যাবার কথা ভাবছেন না তো? যখন ভাইয়ার কথা শুনি তখন তার কথাই ঠিক মনে হয়, আবার যখন ওকে দেখি এত মায়া লাগে। আমি জ্যোতির দিকে খানিকটা ঝুঁকে এসে বললাম, একটা গোপন কথা বলছি, আপনাদের দুজনের একসঙ্গে থাকা ভয়ঙ্কর জরুরি। জরুরি কেন? আপনাদের দুজনকে নিয়ে প্রকৃতির বড় ধরনের কোনো পরিকল্পনা আছে। আমার মনে হয় আপনারা জন্ম দেবেন এমন একটু শিশু যে ভুবন বিখ্যাত হবে। জ্যোতি একই সঙ্গে অবিশ্বাসী ও আনন্দিত গলায় বলল, এসব কে বলল আপনাকে? কেউ বলেনি, আমি অনুমান করেছি। আপনাদের দুজনের চরিত্রের কোনো মিল নেই, আবার একই সঙ্গে অসম্ভব মিল। ও আপনাকে যে পরিমাণ ভালোবাসে আপনিও তাকে ঠিক সেই পরিমাণ ভালোবাসেন, আবার ভালোবাসেনও না। আবার দুজনের চরিত্রে এক ধরনের নির্লিপ্ততা আছে, যেন কোনো কিছুতেই কিছু আসে যায় না। চোরের টিভি নিয়ে যাওয়া এবং বাড়ির প্রধান ব্যক্তির মৃত্যু, এই দুটি ঘটনা আপনাদের কাছে একরকম। মায়ের মৃত্যুতে রফিক নিশ্চয়ই কান্নাকাটি করেনি? না, করেনি। আপনি যে নিচ থেকে চলে এসেছেন এই নিয়েও সে নিশ্চয়ই কোনো মাতামাতি করেনি? মাতামাতি করা ওর স্বভাব না। মা মারা গেছে, এক ফোঁটা চোখের জল নেই, আরাম করে ঘুমোচ্ছে। আপনিও শুয়ে পড়ুন। 3 দিন 3 রাত ঘুম হয়নি, নিশ্চয় আপনারও ঘুম পাচ্ছে। আর আমার কথা হেলাফেলা করে ফেলে দেবেন না। আমার ইনটিউশন ক্ষমতা খুব ভালো। আপনাদের দুজনের ব্যাপারে যা বলছি তা শুধু অনুমান থেকে বলছি না, ইনটুইশন থেকেই বলছি। আপনি ওকে ছেড়ে যাবেন না। ছেড়ে তো যাচ্ছি না, ছেড়ে যাবার কথা বলছেন কেন? রফিকের চাকরি বাকরি নেই, ও এখন নানান অভাব অনটনের মধ্যে থাকবে। আপনার ভাইয়া ক্রমাগত আপনাকে বুঝিয়ে যাবেন, এই জন্যই বলছি প্রকৃতির সুন্দর একটা পরিকল্পনা নষ্ট করা ঠিক হবে না। যুথি গম্ভীর গলায় বলল, পরিকল্পনা যদি প্রকৃতির হয় তাহলে প্রকৃতি সেই পরিকল্পনা নষ্ট হতে দেবে না। প্রকৃতি তার পরিকল্পনা ঠিক রাখার চেষ্টা খানিকটা করে, বেশি না। দুজন স্বাধীন মানুষকে প্রকৃতি দড়ি দিয়ে পাশাপাশি বেঁধে রাখবে না। যুথি কিছুক্ষণ নিঃশব্দে আমার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। রফিকের ঘুম ভাঙল হাসির শব্দে। সে বিছানা ছেড়ে উঠে এলো। আমাকে দেখে মোটেই বিস্মিত হলো না, যেন এটাই স্বাভাবিক। সে আমার সামনে বসতে বসতে বলল, দুঃস্বপ্ন দেখেছি। আমি হাই তুলতে তুলতে বললাম, মোটেই দুঃস্বপ্ন দেখিসনি। সুবে সাদেকের সময় কেউ দুঃস্বপ্ন দেখে না। রফিক শুকনো মুখে বলল, আমি তো দেখলাম, মাকে স্বপ্ন দেখলাম। মা বলল, এই রফিক, তোর তো চাকরি বাকরি কিছু হবে না, তুই খাবি কি? বৌমার সঙ্গে থাকলেও একটা কথা ছিল, সেও থাকবে না। আমি আবার বললাম, সুবে সাদিকের সময় কেউ দুঃস্বপ্ন দেখে না, তোর ঠিকই চাকরি বাকরি হবে, আর যদিও তোকে ছেড়ে কোথাও যাবে না। স্বপ্নটা এত স্পষ্ট, মা আমার বিছানার পাশে বসেছিল, আমার বাঁ হাতটা ধরেছিল। জ্যোতি আবারও খিলখিল করে হেসে উঠল। কে বলবে আজই এই বাড়িতে একজন মানুষ মারা গেছে? হাসির শব্দে আকৃষ্ট হয়ে বোধহয় বিড়ালটা ঘরে ঢুকেছে। সম্ভবত সে বুঝতে পেরেছে এ বাড়িতে এখন আর মৃতের ছায়া নেই। পত্রিকার প্রথম পাতায় খবর ছাপা হয়েছে। শিরোনাম, মন্ত্রী অপসারিত। মোবারক হোসেন সাহেবের যে ছবি ছাপা হয়েছে তা দেখে সবার মনে হতে পারে তিনি অপসারিত হওয়ার কারণে খুব আনন্দ পাচ্ছেন। তার মুখ হাসিতে ভরা, ডান হাতের দুটি আঙুলে বিজয়ের ভি চিহ্ন দেখাচ্ছেন। সাংবাদিকদের রসবোধ প্রবল, বেছে বেছে এই ছবিটিই তারা ছেপেছে। ভেতরের খবরের সঙ্গে বিজয়ের ভি চিহ্ন মোটেই সম্পর্কিত নয়। খবর হলো, মোবারক হোসেন মন্ত্রী থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করেছেন, দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। সরকার এই সমস্ত অভিযোগ তদন্তের জন্য একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করেছেন। মন্ত্রীর পাসপোর্ট আটক করা হয়েছে এবং তার দেশত্যাগের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জমাট খবর, বিশেষ প্রতিবেদকের নেয়া ইন্টারভিউ ছাপা হয়েছে। প্রতিবেদক, আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি? মোবারক, 48 ঘন্টার পর আপনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাচ্ছেন? প্রতিবেদক, খবর শোনার পর আপনার মনের অবস্থা কি হয়েছিল?
বিস্মিত হয়েছিলাম। দুঃখিত হননি? দুঃখিত হবার কোনো কারণ ঘটেনি। মন্ত্রিত্ব এমন কিছু লোভনীয় না। মন্ত্রিত্ব লোভনীয় না হতে পারে, কিন্তু শোনা যাচ্ছে আপনার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ আনা হয়েছে, তদন্ত হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হতে পারে। হতে পারে বলছেন কেন? অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হওয়াটাই কি অবশ্যম্ভাবী নয়? আপনার কি ধারণা অভিযোগ প্রমাণিত হবে? অভিযোগ কি তাই এখনো জানি না। জানলে বুঝতে পারতাম অভিযোগ প্রমাণিত হবে কিনা। আপনার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে, এটা কি সত্য? সত্য নয়। আমার পাসপোর্ট আমার সঙ্গেই আছে। সঙ্গে না থাকলেও কোনো ক্ষতি ছিল না। এই মুহূর্তে দেশের বাইরে যাবার আমার কোনো ইচ্ছা নেই। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার ব্যাখ্যা কি? ভুল বোঝাবুঝি হয়েছে, এর বেশি কিছু না। আপনি রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন, এটা কি সত্যি? আমি নিজে কি ভাবছি না ভাবছি তা আমার চেয়ে সাংবাদিকরা বেশি জানেন বলে সবসময় লক্ষ্য করছি। কাজেই কিছু বলতে চাচ্ছি না। ইন্টারভিউ এখানে শেষ হলেও স্টোরি শেষ না। প্রতিবেদক এরপরেও কিছু লিখেছেন, যেমন প্রাক্তন মন্ত্রী মহোদয়কে সাক্ষাৎকার গ্রহণকালে খুব হাসি খুশি দেখাচ্ছিল, যদিও এই আপাত খুশির পুরোটাই যে অভিনয় তা বুঝতে কষ্ট হচ্ছিল না। কারণ এই প্রতিবেদক জানতে পেরেছেন রাজনৈতিক সংকটের পাশাপাশি প্রাক্তন মন্ত্রী মহোদয়ের পারিবারিক জীবনেও সংকট দেখা যাচ্ছে। তার একমাত্র পুত্র দীর্ঘদিন যাবৎ নিখোঁজ। ব্যাপক অনুসন্ধানেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রাক্তন মন্ত্রী মহোদয়কে তার পুত্র সম্পর্কিত প্রশ্ন করা হলে তিনি বিরক্তি প্রকাশ করে বললেন, নিতান্ত ব্যক্তিগত বিষয়ে আমি আপনার সঙ্গে আলাপ করব না। প্রাক্তন মন্ত্রী মহোদয়ের স্ত্রীও গুরুতর অসুস্থতার কারণে সম্প্রতি গুলশানের এক ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। প্রাক্তন মন্ত্রীর একমাত্র কন্যাও মানসিকভাবে অসুস্থ। তিনি দীর্ঘদিন যাবৎ একজন মনোবিশ্লেষক চিকিৎসকের চিকিৎসাধীন। জানা গেছে তার অসুস্থতা সম্প্রতি আরও বৃদ্ধি পেয়েছে। খবরের কাগজে কোনো খবর দ্বিতীয়বার পড়া যায় না, এটাই আমি দ্বিতীয়বার পড়লাম। দ্বিতীয়বার পড়ে মনে হলো প্রতিবেদক সাক্ষাৎকারে বিশেষ সুবিধা করতে পারেনি। মোবারক হোসেন সাহেব তাকে কোণঠাসা করে ফেলেছিলেন। সেই শোধ তিনি নিয়েছেন কন্যার অসুস্থতার খবর দিয়ে। সত্যের সঙ্গে খানিকটা মিথ্যা ঢুকিয়ে দিয়েছেন। 10টি সত্যের সঙ্গে একটা মিথ্যে মিশিয়ে দাও, দেখবে মিথ্যাটি সত্য বলে মনে হবে। কেউ এই মিথ্যা আলাদা করতে পারবে না। কিন্তু 10টি মিথ্যার সঙ্গে যদি একটি সত্যি মিশাও, তাহলেও কিন্তু সত্য সত্যই থাকবে, মিথ্যা হবে না। এটা বাবার বাণী নয়, এটা আমার নিজের কথা। এসব এখনো পরীক্ষার পর্যায়ে আছে। পরীক্ষা শেষ হলে আমি যদি পুরোপুরি নিশ্চিত হই, তাহলে লিখে ফেলা যাবে। মোবারক হোসেন সাহেবের বাড়িতে একবার যাওয়া দরকার। কখন যাব বুঝতে পারছি না। সবচেয়ে ভালো হয় গভীর রাতে উপস্থিত হলে। রাত 10টায় কোনো বিশিষ্ট মানুষের বাড়িতে গেলে সম্ভাবনা প্রায় 100 ভাগ যে বলা হবে এত রাতে উনি কারো সঙ্গে দেখা করেন না। 11টার দিকে গেলে বলা হবে উনি ঘুমিয়ে পড়েছেন। কিন্তু রাত 1টায় উপস্থিত হলে সম্ভাবনা প্রায় 90 ভাগ যে বিশিষ্ট ব্যক্তি উদ্বিগ্ন মুখে উঠে আসবেন। কাজেই গভীর রাতের দিকে যাওয়াই ভালো। আমি পাঞ্জাবি গায়ে দিলাম। বড় ফুপার অফিসে যাব। মাসের 1 তারিখ। টাকাটা নিয়ে আসা দরকার। টাকা পেলে এ মাসেও ফুপার বাড়িতে যাব না। ফুপা অফিসে ছিলেন, আমাকে দেখে বিরস গলায় বললেন, এসো এসো, মনে মনে তোমাকেই এক্সপেক্ট করছিলাম। টাকা নিতে এসেছি ফুপা। বুঝতে পারছি, টাকার কথা সবারই মনে থাকে। সংসার ত্যাগী সাধু সন্ন্যাসীদের সবচেয়ে বেশি মনে থাকে। বসো, চা খাও। আপনার সামনাসামনি বসবো না খানিকটা দূরে বসবো? সামনেই বসো। আপনি ভালো আছেন ফুপা? ভালো আছি। বাসার অন্য সবাইও ভালো আছে। কাজেই সামাজিক প্রশ্ন উত্তর পর্ব শেষ। চা কি দিতে বলবো? কফি দিতে বলুন। বড় দরের কোনো অফিসারের কাছে গেলে কফি খেতে ইচ্ছে করে। ইচ্ছে করলেও খেতে পারবে না, কফি নেই। বেশ, তাহলে চা। ফুপা চায়ের কথা বললেন, আর সেক্রেটারিকে বললেন খানিকক্ষণ ব্যস্ত থাকবেন, কেউ যেন না আসে। ফুপার মুখ থেকে বিরস ভাবটা কেটে যেতে শুরু করেছে। হিমু? জি স্যার। ফুপা ভুরু কুচকে বললেন, স্যার বলছে কেন? তোমার উদ্ভট ধরনের রসিকতা আমার সঙ্গে করবে না। আমি তোমাকে 10 প্রশ্ন করব, তুমি হ্যাঁ এবং না এর মধ্যে জবাব দেবে। সব প্রশ্নের জবাব তো ফুপা হ্যাঁ এবং না দিয়ে দেয়া যায় না।
আমি এমনভাবে প্রশ্ন করব যেন হ্যাঁ না দিয়ে জবাব দেওয়া যায়। ফুপা, কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে হ্যাঁ না দিয়ে জবাব দিলেও জবাব সম্পূর্ণ হয় না। যেমন, আমি এখন আপনাকে একটা প্রশ্ন করতে পারি, যার জবাব হ্যাঁ না দিয়ে দেওয়া সম্ভব, কিন্তু জবাব হয় না। উদাহরণ দাও। যেমন ধরুন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি আগে যেমন চুরি করতেন এখনো কি করেন? এর উত্তর কি হ্যাঁ না দিয়ে হবে? আপনি যদি বলেন না, তার মানে এখন আপনি চুরি করেন না ঠিকই, কিন্তু আগে করতেন। চুপ করো। জি ফুপা, চুপ করলাম। তোমার টাকা আলাদা করে রেখেছি, নিয়ে যাও। থ্যাঙ্কস। চা দিয়ে গেছে। ফুপা গম্ভীর মুখে চায়ে চুমুক দিচ্ছেন, মনে হচ্ছে ওষুধ খাচ্ছেন। অথচ চাটা ভালো হয়েছে। এসি লাগানো ঠান্ডা ঘরে গরম চা খাওয়ার আনন্দই আলাদা। হিমু। জি। তুমি কি মিথ্যা কথা বলো? আগে কম বলতাম, এখন একটু বেশি বলি। কেন বলো? একটা পরীক্ষা করছি ফুপা। 10টা সত্যের সঙ্গে একটা মিথ্যা বলে পরীক্ষা করছি সত্যের ক্ষমতা কেমন। এক ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা। থামো। আমি থামলাম। ফুপা ড্রয়ার থেকে খাম বের করলেন। তিনি টাকা ঠিকই আলাদা করে রেখেছেন। খামের উপরে আমার নাম লেখা। হিমু। জি। মিথ্যা কথা বলবে না। যা জিজ্ঞেস করব সত্যি সত্যি জবাব দেবে। তুমি আমার বাড়িতে যাওনি ঠিকই, কিন্তু আমার ধারণা বাদল এর মধ্যে কয়েকবার তোমার সঙ্গে দেখা করেছে। সত্যি না মিথ্যে? আংশিক সত্য। কয়েকবার আসেনি, একবার এসেছে। তবে বেশিক্ষণ ছিল না, অল্প কিছু সময় ছিল। আমার ধারণা এই আধ ঘন্টা তুমি তাকে গাছ বিষয়ক কোনো বক্তৃতা দিয়েছ। আপনার ধারণা সত্যি। আমি গাছের রোগ নিরাময়ের ক্ষমতার কথা ওকে বলেছি। আফ্রিকান জুলু জাতির মধ্যে এক ধরনের নিয়ম প্রচলিত, গুরুতর অসুস্থ কোনো মানুষ শেষ চিকিৎসা হিসেবে স্বাস্থ্যবান কোনো গাছকে জড়িয়ে ধরে দিনের পর দিন পড়ে থাকে। তাদের ধারণা এতে গাছ তাকে জীবনী শক্তি দেয়। প্রায় সময় দেখা যায় স্বাস্থ্যবান গাছটা রোগাগ্রস্ত হয়, মানুষটা সেরে ওঠে। হুপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমিও তাই ধারণা করেছিলাম। ও আইডিয়া পেয়েছে তোমার কাছ থেকে। কয়েকদিন ধরেই দেখছি ও আমাদের বাড়ির পেছনের আম গাছটা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, এসব কি? জবাব দেয় না, হাসে। ওর তো কোনো অসুখ বিসুখ নেই, শুধু শুধু গাছ জড়িয়ে ধরে আছে কেন? অসুখ বিসুখ নেই বলছে কেন? ওর অসুখ ওর মাথায়, ওর ব্রেইন ডিফেক্ট। আমি নিচু গলায় বললাম, ব্রেইন ডিফেক্টের ক্ষেত্রে গাছ চিকিৎসায় লাভ হবে কিনা কে জানে। কাজ হলে একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে। দেখা যাবে বাদল সুস্থ হয়ে গেল, কিন্তু গাছটার হয়ে গেল ব্রেইন ডিফেক্ট। হিমু, তুমি আমার সঙ্গে রসিকতা করার চেষ্টা করছো? জি না ফুপা, আমি সিরিয়াসলি ভাবছি গাছের ব্রেইন ডিফেক্ট হয় কিনা। যদি হয় তাহলে গাছ কি করে? শোনো হিমু, তোমার কাছে আমি আরেকটা প্রপোজাল দিচ্ছি। দিন। তুমি এই মেস ছেড়ে দিয়ে অন্য কোনো মেসে যাও, যাতে বাদল তোমাকে খুঁজে বের করতে না পারে। 500-র বদলে আমি তোমাকে 1000 টাকা দেব। শুধু তাই না, আই উইল রিমেইন এভার গ্রেটফুল। ছেলেটাকে তোমার ইনফ্লুয়েন্স থেকে বাঁচাতে হবে। সবচেয়ে ভালো হতো যদি তোমাকে সারিয়ে তোলা যেত। এতে সমাজের একটা উপকার হতো। আচ্ছা, তুমি বিয়ে টিয়ে করে সংসারী হবার কথা ভাবো? প্রায় ভাবি। তাহলে বিয়ে করে ফেলো। বিয়ের যাবতীয় খরচ আমি দেবো। একটা শিক্ষিত মেয়ে বিয়ে করো। আমি মেয়েটার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেবো। তোমরা দুজনে আমার বাড়িতেও থাকতে পারো। একতলায় 2টা ঘর আমি তোমাদের জন্য ছেড়ে দেবো। ধীরে সুস্থে তোমরা আলাদা সংসার শুরু করবে। প্রস্তাব খুব লোভনীয় মনে হচ্ছে ফুপা। আমি শুধু যে প্রস্তাব দিচ্ছি তাই না, আই মিন ইট। তোমার যে একজন পরিচিত মেয়ে আছে, রূপা, ও কি তোমাকে বিয়ে করতে রাজি হবে? বুঝতে পারছি না, কখনো জিজ্ঞেস করিনি। তাহলে জিজ্ঞেস করো, এখনই করো। টেলিফোন নাম্বার জানা আছে? আছে। দেন কল হার, আস্ক হার। ফুপা টেলিফোন সেট এগিয়ে দিলেন। আমি হালকা গলায় বললাম, এত তাড়া কিসের ফুপা? তাড়া আছে, তুমি টেলিফোন করো। আমার সামনে কথা বলতে তোমার যদি অস্বস্তি হয়, আমি উঠে যাচ্ছি। আপনাকে উঠতে হবে না। রূপাকে পাওয়া গেল। আমি গম্ভীর গলায় বললাম, কেমন আছো রূপা? সে অনেকক্ষণ কথা বলল না। হ্যালো রূপা। বলো, শুনছি। পরীক্ষা কেমন হচ্ছে? ভালো। কিরকম ভালো? বেশ ভালো। তুমি হঠাৎ এতদিন পর টেলিফোন করলে কি মনে করে? জরুরি কাজে টেলিফোন করলাম। আমার সঙ্গে তো তোমার জরুরি কাজ থাকার কথা না। রেগে রেগে কথা বলছো কেন রূপা? রেগে রেগে কথা বলার কারণ আছে বলেই রেগে রেগে বলছি। তুমি তোমার আস্তানা আবার বদলেছ। পুরনো ঠিকানায় খোঁজ দিতে গিয়ে আমি হতভম্ব।
তুমি যে ঘরে থাকতে সেখানে গুন্ডা ধরনের এক লোক লাল রঙের একটা হাফ প্যান্ট পরে শুয়েছিল। আমি হতভম্ব। কি যে ভয় পেয়েছিলাম! তোমার কি উচিত ছিল না আমাকে ঠিকানা বদলের ব্যাপারটা জানানো? অবশ্যই উচিত ছিল। তোমার কি উচিত ছিল না আমার জন্মদিনে আসা? আমি রাত 11টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করেছি। থাক এসব, এখন তোমার জরুরি কথা বলো। রূপা, তুমি কি বিয়ের কথা ভাবছো? কি বললে? তুমি বিয়ে টিয়ের কথা ভাবছো নাকি? পরিষ্কার করে বলো, কি বলতে চাও? জানতে চাচ্ছিলাম, আমি যদি তোমাকে বিয়ের কথা বলি, তুমি কি রাজি হবে? অল্প কথায় উত্তর দাও। কুইজ ধরনের প্রশ্ন। হ্যাঁ অথবা না। রূপা শীতল গলায় বলল, তোমার এই জাতীয় রসিকতা আমার ভালো লাগে না। তুমি যে জীবন যাপন করো তাতে এ ধরনের রসিকতার হয়তো কোনো গুরুত্বপূর্ণ স্থান আছে, আমার জীবনে নেই। তুমি নানান ধরনের এক্সপেরিমেন্ট তোমার জীবন নিয়ে করতে পারো, আমি পারি না। তুমি আসল প্রশ্নের উত্তর দাওনি। সত্যি যদি উত্তর চাও তাহলে বলছি, তুমি চাইলে আমি রাজি হব। আমি জানি তা হবে আমার জীবনের সবচেয়ে বড় ভুল, তারপরও রাজি হব। আমি যে রাজি হব তাও কিন্তু তোমার জানা। আচ্ছা রূপা, রাখি। কেমন? টেলিফোন নামিয়ে আমি করুণ চোখে ফুপার দিকে তাকালাম। ফুপা বললেন, মেয়ে কি বলল? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, হেসে ফেলল। এখনো বোধহয় হাসছে। আপনার কথায় টেলিফোন করতে গিয়ে আমি একটা লজ্জার মধ্যে পড়লাম। রূপা এমনভাবে হাসছে যেন পাগলের প্রলাপ শুনল। ফুপা, আজ উঠি। ফুপা ক্লান্ত গলায় বললেন, আজ তারিখ কত? আজ হলো আজ হলো আপনার 22 চৈত্র। বাংলা তারিখ দিয়ে কি করব, ইংরেজিটা বলো। এপ্রিলের 5 তারিখ। দিন তারিখ কি সব মুখস্থ থাকে? সব দিন থাকে না, আজকেরটা আছে। আজ পূর্ণিমা, 1/5/55-এ। প্রতিবাদ ব্যাপারটা কি? ব্যাপারটা কি বলতে যাচ্ছিলাম তার আগেই ফুপা আমাকে থামিয়ে দিলেন। বিরক্ত মুখে বললেন, তুমি যাও, পূর্ণিমা দেখো গিয়ে, ভালো করে দেখো। আসলেই অনেকদিন পূর্ণিমা দেখা হচ্ছে না। জ্যোৎস্না রাতে পথে বের হলেই পূর্ণিমা দেখা যায় না, তার জন্য দীর্ঘ প্রস্তুতি লাগে। পূর্ণিমা দেখতে হলে শরীর হালকা করতে হয়। সারাদিন কখনো গুরুভোজন করা যাবে না। অল্প আহার, ফলমূল, দুধ। দিনে কখনো চোখ মেলা যাবে না। সূর্যালোক দেখা বা গায়ে রোদ লাগানো পুরোপুরি নিষিদ্ধ। চাঁদ আকাশের মাঝামাঝি পর্যন্ত উঠলেই তবেই চোখ মেলা যাবে। তবে তার আগে বরফ শীতল পানিতে গোসল করে নিতে হবে। পূর্ণিমা দেখতে হবে বনে গিয়ে। আশেপাশের ইলেকট্রিসিটির আলো, কুপির আলো বা মোমের আলো কিছুই থাকবে না। জ্যোৎস্না দেখা যাবে, তবে চাঁদের দিকে একবারও তাকানো যাবে না। সঙ্গে দ্বিতীয় কোনো ব্যক্তিও থাকতে পারবে না। এমন কঠিন নিয়মকানুনে এখনো জ্যোৎস্না দেখা হয়নি। তাছাড়া এভাবে জ্যোৎস্না দেখা দুর্বল চিত্ত মানুষের জন্য নিষিদ্ধ। এরা সৌন্দর্যের এই রূপ সহ্য করতে পারে না। প্রচণ্ড ভাবাবেশ হয়, যার ফল হয় সুদূর প্রসারী। জ্যোৎস্নার অলৌকিক জগতে একবার ঢুকে গেলে লৌকিক জগতে ফিরে আসা নাকি কখনোই সম্ভব হয় না। খুব শিগগিরই এক রাতে জ্যোৎস্না দেখতে যাব। এদিকের কাজটা একটু গুছিয়ে নেই, রফিকের সমস্যা মিটে যাক। মনে অশান্তি রেখে চন্দ্রস্নাত পৃথিবী দেখার নিয়ম নেই। বেল টিপতেই মোবারক হোসেন সাহেব নিজেই দরজা খুলে দিলেন। সহজ গলায় বললেন, এসো হিমু। যেন তিনি আমার জন্যই অপেক্ষা করছিলেন। সাধারণ মানুষ থেকে মন্ত্রী পর্যায়ে ওঠা খুব কঠিন, কিন্তু নেমে আসাটা অত্যন্ত সহজ। মোবারক সাহেবকে দেখে তাই মনে হচ্ছে। ওনার পরনে সাদা লুঙ্গি, খালি গা, কাঁধে ভেজা গামছা। তিনি সহজ গলায় বললেন, শরীরটা তেতো আছে, ভিজে গামছা দিয়ে রাখলাম, এতে শরীর ঠান্ডা থাকে। কোনো খবর আছে হিমু? না, কোনো খবর নেই। আপনার খবর নিতে এসেছি। আমার খবর নেবার জন্য তো বাড়িতে আসার দরকার পড়ে না। পত্রপত্রিকায় রোজই কিছু না কিছু বেরোচ্ছে। পত্রিকা পড়ো না? মাঝে মাঝে পড়ি। আমার খবর সব আপ টু ডেট জানো তো? কিছু কিছু জানি। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, এটা জানো? না। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। বুদ্ধিমান লোক মাঝে মাঝে প্রথম শ্রেণীর বোকার মতো কাজ করে। আমিও তাই করেছি। টাকা পয়সা অনেক ব্যাংকেই ছিল। ছিল আমার নিজের নামে। কিছু যে অন্যের নামে রাখা দরকার, কিছু ক্যাশ দরকার, এটা কখনো মনে হয়নি। আপনার ব্যাংকে কত টাকা আছে? জবাব দেবার আগে মোবারক হোসেন সাহেব কিছুক্ষণ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, 5 কোটি টাকার মতো। আমরা ঠিক আগের মতো বারান্দায় বসলাম। মোবারক হোসেন সাহেব ইজি চেয়ারে শুয়ে মোড়ায় পা তুলে দিলেন। তিতলিকে ডেকে বললেন, টক দই দিতে। হিমু। জি স্যার। 5 কোটি টাকা আছে জানার পরেও
তুমি দেখি তেমন অবাক হওনি। 5 কোটি টাকা যে কত টাকা সে সম্পর্কে বোধহয় তোমার ধারণা নেই। অনেক টাকা তা বুঝতে পারছি, পারছো বলে মনে হয় না। অনেক তো বটেই, সেই অনেকটা কত অনেক তা কি জানো? 5 কোটি টাকা দিয়ে কি করা যায় বলো তো? 5 কোটির দেশলাই কেনা যায়। একটা দেশলাইয়ের দাম 1 টাকা। তবে একসঙ্গে এত টাকা দেশলাই কিনলে কিছুটা বোধহয় সস্তায় দেবে। 8 আনা পিস দেয়া যেতে পারে, তাহলে 10 কোটি দেশলাই পাওয়া যাবে। এই জীবনে আর দেশলাই কিনতে হবে না। তুমি ব্যাপারটাকে ফানি সাইডে নিয়ে যাবার চেষ্টা করছো। ফানি সাইডে নেবার দরকার নেই। 5 কোটি টাকা যে কি পরিমাণ টাকা আমি অন্যভাবে তোমাকে ধারণা দেই। ধরো, টাকাটা তুমি যদি শুধু ব্যাংকে রেখে দাও তাহলে কি হবে? 50% রেটে ইন্টারেস্ট কত আসে মনে মনে হিসাব করতে পারো। 5 × 15 ডিভাইডেড বাই। আমি তাকিয়ে আছি। মোবারক হোসেন সাহেব চোখ বন্ধ করে হিসাব করে যাচ্ছেন। তিতলি যখন এসে বলল, বাবা দই নাও, তখন বিরক্ত মুখে চোখ মেললেন। তার হিসেবে গন্ডগোল হয়ে গেছে। অসময়ে আসার জন্য তিনি মেয়ের দিকে রাগী চোখে তাকিয়ে আছেন। তিতলি বলল, বাবা আমি তোমাদের সঙ্গে বসবো? আমাদের সঙ্গে বসার দরকার কি? বারান্দায় চা দিতে বলেছি, এই জন্যই বসতে চাচ্ছি। সে আমার মুখোমুখি চেয়ার টেনে বসলো। বাবাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আমাকে বলল, ভাইয়ার কোনো খোঁজ পেয়েছেন? না। খোঁজার চেষ্টা করেছেন? না, তাও করিনি। এই সত্য কথাটি যে বললেন তার জন্য আপনাকে ধন্যবাদ। এসেছেন কি জন্য? আমাদের দুর্দশা দেখতে? আমি সহজ গলায় বললাম, আমি আসলে একটা সুপারিশ নিয়ে এসেছি। একজনের চাকরি বিষয়ের একটা সুপারিশ। আমার এক বন্ধুর চাকরি চলে গেছে, পুরোপুরি এখনো যায়নি, সামান্য সুতায় ঝুলছে। আপনার বাবার সুপারিশে হয়তো তার চাকরিটা হবে। তিতলি বিস্মিত চোখে তাকিয়ে রইল। মোবারক হোসেন সাহেব কৌতূহলী গলায় বললেন, তুমি কি সত্যি সুপারিশ নিয়ে এসেছো? জি স্যার, সবাই তো মন্ত্রিত্ব থাকাকালীন সময়ে নানান সুপারিশ নিয়ে আসে। আমি এসেছি যখন আপনার মন্ত্রিত্ব নেই, কিছুই নেই। তুমি তাহলে জেনে শুনে এসেছো আমার সুপারিশে কাজ হবে না? তা নয় স্যার, আমি জানি আপনার সুপারিশে এখন অনেক বেশি কাজ হবে, কারণ সবাই জানে আপনি আবার স্টেজে আসবেন। আসার সম্ভাবনা অনেক বেশি। যদিও এখন আপনি কেউ না, নোবডি, তবু ভবিষ্যতের কথা ভেবে তারা আপনাকে খুশি রাখবে। যার সুপারিশ করতে এসেছো তার নাম কি? সুপারিশ কার কাছে করতে হবে? আমি পকেট থেকে কাগজ বের করতে করতে বললাম, সব এখানে লেখা আছে স্যার। ও আমার ঘনিষ্ঠ বন্ধু, ওর নাম রফিক। তুমি বসো, আমি টেলিফোন করে দেখি তোমার কথা সত্যি কিনা, পরীক্ষা হয়ে যাক। আমি চুপচাপ বসে রইলাম। তিতলি নামের রাগী ও অহংকারী মেয়েটি আমার সামনে বসে আছে। তার ঠোঁটে হাসির ক্ষীণ আভাস। কি মনে করে সে হাসছে কে জানে। আমি বললাম, আপনার মা কেমন আছেন? ভালো না। ওনার ঠিকানাটা আমাকে দেবেন, ওনাকে একটু দেখতে যাব। কেন? এমনি যাব। আপনি বিনা উদ্দেশ্যে কিছু করেন না। আপনার কোনো একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা বলুন, তারপর ঠিকানা দেব। উদ্দেশ্য বলার সময় হলো না। মোবারক হোসেন সাহেব ফিরে এসেছেন। তিনি ইজি চেয়ারে বসতে বসতে বললেন, হিমু, তুমি তোমার বন্ধুকে আগামীকাল চাকরিতে জয়েন করতে বলো, আমি কথা বলেছি। ধন্যবাদ স্যার, আমি তাহলে উঠি। বসো, চা খেয়ে যাও। চা আনছে। এদের বাড়ির বড়বাবু চা দিয়ে গেছে। মোবারক হোসেন সাহেব চায়ের কাপে চুমুক দিচ্ছেন। তিতলি চায়ের কাপ মুখের কাছে নিয়ে নামিয়ে রেখেছে। মনে হচ্ছে কিছু বলবে। কি বলবে তা গুছাতে সময় লাগছে। সে বাবার দিকে কঠিন দৃষ্টিতে তাকালো। মোবারক হোসেন সাহেব বললেন, তোর কি হয়েছে? কিছু হয়নি। এরকম করে তাকাচ্ছিস কেন? যেভাবে আমি তাকাই সেভাবেই তাকাচ্ছি। তুই এখান থেকে যা, আমি হিমুর সঙ্গে কথা বলবো। যা বলার আমার সামনেই বলো, আমি কোথাও যাব না। সে আবার চায়ের কাপ মুখে নিল, আবারও নামিয়ে রাখল। মেয়েটির এই হঠাৎ পরিবর্তনের কোনো কারণ ধরতে পারছি না। আমি চা শেষ করে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, স্যার আজ যাই, অন্য আরেক দিন আসবো। তিতলি বলল, অন্য টন্য দিন না, আপনি আর এই বাড়িতে আসবেন না। আর কেউ জানুক না জানুক, আমি জানি ভাইয়া নিখোঁজ হয়েছে আপনার কারণে। আপনাকে আমি এত সহজে ছাড়ব না। আমি আবার বসে পড়লাম। মোবারক হোসেন সাহেব বললেন, কটা বাজে দেখো তো হিমু। স্যার আমার সঙ্গে ঘড়ি নেই। মোবারক হোসেন সাহেব মেয়ের দিকে তাকিয়ে বললেন, তোর ঘড়িতে কটা বাজে মা? তিতলি জবাব না দিয়ে উঠে পড়ল। তেজি ভঙ্গিতে সিঁড়ি দিয়ে একতলায় নেমে গেল। মোবারক হোসেন সাহেব বড় একটা নিঃশ্বাস ফেলে বললেন, মেয়েটা দ্রুত অসুস্থ হয়ে পড়ছে, টেনশন নিতে পারছে না, ঘন ঘন ইমোশনাল আউটবাস্ট হচ্ছে। সুখের কথা হচ্ছে এইসব আউটবাস্টের স্থায়িত্ব অল্প, কিছুক্ষণের মধ্যেই সে নিজেকে সামলে নেবে।
হিমু, ওই শোবার ঘরে ঢুকে দেয়াল ঘড়িতে সময় কত হয়েছে দেখো তো। আমি ঘড়ি দেখলাম, 9টা 21। তিনি আবার দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। নিজের মনে কথা বলছেন এমন ভঙ্গিতে বললেন, তিতলিমাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া দরকার। ব্যাংককের আমেরিকান হাসপাতাল বেশ ভালো চিকিৎসা করে, সেখানেই নেয়ার কথা, নিতে পারছি না। টাকার সমস্যা তো আছেই, তার চেয়েও বড় সমস্যা, আমাকে বাইরে যেতে দেবে না। একজনের কাছে টাকা চেয়েছিলাম, রাত 8টায় তার দিয়ে যাবার কথা, মনে হয় সে আর আসবে না। তোমার কি মনে হয়? না আসার সম্ভাবনাই বেশি। মানুষকে চেনা বড়ই মুশকিল। যার টাকা নিয়ে আসার কথা সেও বলতে গেলে কোটিপতি, তাকে কোটিপতি করেছি আমি, প্রয়োজনীয় পারমিটগুলো আমি ব্যবস্থা করে দিয়েছি। হিমু, তোমার কি ধারণা এই পৃথিবীতে কত ধরনের মানুষ আছে? স্যার, এই পৃথিবীতে মাত্র 2 ধরনের মানুষ আছে। 2 ধরনের? জি, আমি সমস্ত মানুষকে 2 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আছে হ্যাঁ মানুষ, এরাই দলে ভারী, বলতে গেলে সবাই এই দলে। মানুষের সব গুণ তাদের মধ্যে আছে, আবার দোষও আছে, কোনোটাই বেশি না, সমান সমান। প্রকৃতি সাম্য অবস্থা পছন্দ করে। একটা পরমাণুর কথাই ধরুন না কেন, পরমাণুতে নেগেটিভ চার্জে যতগুলো ইলেকট্রন আছে, পজিটিভ চার্জের ঠিক ততগুলোই প্রোটন আছে। হ্যাঁ মানুষগুলি পরমাণুর মতো। দ্বিতীয় দলে আছে না মানুষ। মানুষের কোনো কিছুই তাদের মধ্যে নেই, তারা শুধু দেখতেই মানুষের মতো। আসলে এরা পিশাচ ধরনের। প্রকৃতির সাম্যাবস্থার নীতি এদের মধ্যে কাজ করে না। এদের মনে কোনো রকম মমতা নেই। একটা খুন করে এসে হাত মুখ ধুয়ে ভাত খাবে, পান খাবে, সিগারেট টানতে টানতে 2-1টা মজার গল্প করে ঘুমোতে যাবে। তাদের ঘুমের কোনো সমস্যা হবে না, কারণ না মানুষেরা সাধারণত স্বপ্ন দেখে না, আর দেখলেও দুঃস্বপ্ন কখনো দেখে না। এ জাতীয় মানুষ তুমি দেখেছো? জি দেখেছি। এই জাতীয় মানুষদের সঙ্গে আমি অনেক দিন ছিলাম। আমার মামারা সবাই এই জাতীয় মানুষ। বলো কি? আমার বড় মামা নিজে খুন হয়েছিলেন। কিছু লোকজন মাছ মারার বড় থোড় দিয়ে তাকে এফোড় ওফোড় করে ফেলেছিল। এই অবস্থাতেও তিনি ম্যাজিস্ট্রেটের কাছে ডেথ বেড কনফেশন করে 4জন নির্দোষ মানুষকে ফাঁসিয়ে দিয়ে গেলেন। বললেন এরাই তাকে মেরেছে। ডেথ বেড কনফেশনের কারণে ওই 4জনের যাবজ্জীবন হয়ে গেছে। আশ্চর্য। আমার মেজো মামা গোটা 5 খুন করেছেন। অতি ধুরন্ধর ব্যক্তি, তাকে কেউ ফাঁসাতে পারেনি। বহাল তবিয়তে এখনো বেঁচে আছেন। 70-এর উপর বয়স, চোখে দেখতে পান না। কেউ কাছে গিয়ে বসলে খুনের গল্প করেন। এই গল্প বলতে পারলে খুব আনন্দ পান। তার কাছ থেকে শুনেছি মানুষ জবেহ করলে কণ্ঠনালী দিয়ে ফুস করে গরম বাতাস বের হয়। চুপ করো। আমি গল্প থামিয়ে মোবারক হোসেন সাহেবের মতোই পা নাচাতে লাগলাম। মোবারক সাহেব আদর্শ অবস্থা থেকে উঠে বসলেন, তিক্ত গলায় বললেন, অবলীলায় তুমি এই গল্প করলে, তোমার খারাপ লাগলো না? না। ওদের রক্ত তো তোমার শরীরেও আছে। তা আছে। আমার বাবা দেখে শুনে ওই পরিবারে বিয়ে করছিলেন, যাতে আমি মায়ের দিক থেকে 23টি ভয়াবহ ক্রোমোজোম নিয়ে আসতে পারি। আনতে পেরেছ? ঠিক ধরতে পারছি না। না মানুষদের কথা শুনলাম। সাধু সন্ন্যাসীরা কোন শ্রেণীর? যারা মহাপুরুষ তাদের দলটা কি? তারাও না মানুষ। পিশাচ এবং মহাপুরুষ সবাই এক দলে। এরা মানুষ নন। এই জাতীয় কথাবার্তা তুমি কি সবসময় বলো, না আজ আমাকে বলছো? সবসময় বলার সুযোগ হয় না, সুযোগ হলে বলার চেষ্টা করি। আমার কিছু শিষ্য আছে, তারা আগ্রহ করে আমার কথা শুনে, বিশ্বাসও করে। তুমি নিজেকে কোন দলে ফেলো? না মানুষের দলে? জি না। তবে না মানুষ হবার চেষ্টা করছি, যদিও বা জানি চেষ্টা করে না মানুষ হওয়া খুব কঠিন, জন্মসূত্রে হতে হয়। আপনি যেমন জন্মসূত্রে না মানুষ। পিশাচ অর্থ বলছো নিশ্চয়? জি, পিশাচ অর্থেই বলছি। তবে পিশাচ না মানুষদের একটা বড় সুবিধা হচ্ছে, এরা খুব সহজেই মহাপুরুষ না মানুষ হতে পারে। হ্যাঁ মানুষরা তা কখনোই পারবে না। তুমি কি আমাকে প্রিচ করার জন্য এসব কথা বলছো? জি না, আমি ধর্মপ্রচারক নয়। আমি একজন সাধারণ হ্যাঁ মানুষ, যে একজন বন্ধুর চাকরির জন্য মন্ত্রীর কাছে ছোটাছুটি করে। মহাপুরুষরা এই কাজ কখনো করবেন না। তাদের মমতা কখনো একজনের জন্য না, অনেকের জন্য। তারা ব্যক্তি দেখেন না, তারা সমষ্টিকে দেখেন। হিমু। জি স্যার। যাও, বাড়ি যাও। একটা কথা তোমাকে বলি, তুমি অতিশয় ধুরন্ধর ব্যক্তি, সুচ হয়ে ঢোকার চেষ্টায় আছো। আমার ব্যাপারে এই চেষ্টা করবে না। শিষ্য হবার বয়স আমার না। এই বয়সে তোমার শিষ্য হব এরকম মনে করার কোনো কারণ ঘটেনি। আল্লাহ খোদা পাপ পুণ্য এসব নিয়ে আমি কোনোদিনই মাথা ঘামাইনি, ভবিষ্যতেও ঘামাবো না। যাবার আগে আরেকটি কথা শুনে যাও। তুমি যে কাজে এসেছিলে সে কাজ হয়ে গেছে। বন্ধুর চাকরি হয়েছে, কাজে এ বাড়িতে আর আসবে না। জি আচ্ছা স্যার।
জহিরের কোনো খোঁজ যদি পাই তাহলে কি আসবো? না, তাহলেও আসবে না। ভালো কথা। জহিরও কি তোমার শিষ্য? জি না, এ পর্যন্ত মাত্র দুজন শিষ্য পেয়েছি, আমার ফুফাতো ভাই বাদল আর তরঙ্গিনী ডিপার্টমেন্টাল স্টোরের সেলসম্যান আসাদ। উপদেশ দিয়ে আমার স্বভাব না, তবু একটা উপদেশ দিই, শিষ্যদের সংখ্যা আর বাড়িও না। জি আচ্ছা। তুমি করো কি? কাজকর্মের কথা বলছি না, কাজকর্ম যে কিছু করো না তা বুঝতে পারছি, তারপরেও মানুষ কিছু করে সেটাই জানতে চাচ্ছি। আমি ঘুরে বেড়াই, ইন্টারেস্টিং কোনো কিছু চোখে পড়লে আগ্রহ নিয়ে দেখি। একটা ইন্টারেস্টিং জিনিসের কথা বলো, তাহলে বুঝতে পারবো কোনটা তোমার কাছে ইন্টারেস্টিং, কোনটা নয়। সব কিছুই আমার কাছে মোটামুটি ইন্টারেস্টিং লাগে, তবে একটা দৃশ্য একবার দেখলেই ইন্টারেস্ট নষ্ট হয়ে যায়, দ্বিতীয়বার দেখতে ইচ্ছা করে না। সেই অর্থে সব ইন্টারেস্টিং জিনিসই মোটামুটি দেখা হয়ে গেছে, দুই একটা বাকি, সেগুলি দেখা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। আমাকে বলো দেখি আমি পারি কিনা। একটা মানুষকে যখন ফাঁসি দেয়া হয় তখন সে কি করে তা আমার খুব দেখার শখ। অর্থাৎ ফাঁসির মঞ্চে উঠবার আগে সে কি করে তাকায়, কিভাবে নিঃশ্বাস নেয়। অবধারিত মৃত্যুর কথা আমরা সবাই জানি, কিন্তু মৃত্যুক্ষণ জানি না বলে ব্যাপারটা বুঝতে পারি না। যদি মৃত্যুক্ষণটা জেনে যাই তখন কি হয় সেটাই আমার দেখার বিষয়। মানুষের যে দুটি শ্রেণীর কথা বললে তার বাইরেও একটা শ্রেণী আছে, উন্মাদ শ্রেণী। তুমি সেই শ্রেণীর। এমন উন্মাদ যা চট করে বোঝা যায় না। আমার আগে কি তোমাকে এই কথা কেউ বলেছে? আমার ফুপা প্রায়ই বলেন তাকে আমার রিগার্ডস দেবে। তিনি নিশ্চয়ই তার বাড়িতে তোমাকে ঢুকতে দেন না। ইদানিং দিচ্ছেন না, তার বাড়িতে যাতে না যাই সেজন্য আমি মাসে মাসে 500 টাকা পাই। শুনে ভালো লাগলো। আচ্ছা, তুমি যাও, তুমি আমার যথেষ্ট সময় নষ্ট করেছো, আর না। রাস্তায় নেমে অনেকক্ষণ চিন্তা করলাম কোথায় যাব। রফিককে চাকরির খবরটা দেওয়ার জন্য নারায়ণগঞ্জ যাওয়া দরকার, যেতে ইচ্ছে করছে না, মাথায় চাপা যন্ত্রণা হচ্ছে, ভাবভঙ্গিতে মনে হচ্ছে ভয়ঙ্কর ব্যথা আবার আসছে। ব্যথাটা পথের মধ্যে আমাকে কাবু করার আগেই বাড়ি ফিরে যাওয়া দরকার। দরজা জানালা বন্ধ করে ঠান্ডা মেঝেতে শুয়ে থাকতে হবে, মাথা ঢেকে রাখতে হবে ভেজা গামছায়। কিছু খেয়ে নেওয়া দরকার। একবার ব্যথা শুরু হলে 24 ঘন্টা কিছু মুখে দিতে পারবো না। কড়া কিছু ঘুমের ওষুধ খেয়ে নিলে কেমন হয়? এমন ডোজ খেতে হবে যাতে 24 ঘন্টা মরার মতো ঘুমিয়ে থাকি। ঘুম ভাঙলে দেখব মাথার যন্ত্রণা নেই। বড় দেখে একটা ফার্মেসিতে ঢুকে পড়লাম। কড়া কিছু ঘুমের ওষুধ দিতে পারবেন? ফার্মেসির মাঝবয়সী কর্মচারী নির্লিপ্ত গলায় বলল, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া পারবো না। ডাক্তার এখন কোথায় পাবো বলুন? বিরাট সমস্যা। আমার এক ছোট ভাই আছেন মেন্টাল কেস, খুব বাড়াবাড়ি করলে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়। এখন খুব বাড়াবাড়ি করছে, অথচ ঘরে ওষুধ নেই। ওনার প্রেসক্রিপশনটা নিয়ে আসেন। ছুটে বের হয়ে এসেছি, প্রেসক্রিপশনের কথা মনে ছিল না ভাই। কি যে যন্ত্রণা করছে, লম্বা লাঠি দিয়ে সবাইকে তাড়া করছে। এই সময় কি আর প্রেসক্রিপশনের কথা মনে থাকে? তাকে কোন ওষুধ দেওয়া হয় এটা জানা দরকার না? এতদিন ফার্মেসি চালাচ্ছেন, আপনি কি ডাক্তারের চেয়ে কম জানেন নাকি? এমন কিছু একটা দিন যাতে 24 ঘন্টা ঘুমিয়ে থাকে। হিপনল নিয়ে যান, 10 মিলিগ্রামের 4টা ট্যাবলেট খাইয়ে দেন, 24 ঘন্টা নড়াচড়া করবে না। মরে যাবে না তো? আরে না, মানুষ মরা কি এত সহজ? খাওয়ার কতক্ষণ পর অ্যাকশন হয়? আধ ঘন্টার মধ্যেই অ্যাকশন শুরু হবে। দিন তাহলে 4টা হিপনল। 4টা হিপনল ফার্মেসির কর্মচারীর সামনেই মুখে দিয়ে গিলে ফেললাম। হাসি মুখে বললাম, 1 গ্লাস পানি দিন, মুখ তিতা তিতা লাগছে। ভদ্রলোক কোনো উচ্চবাচ্য করলেন না, তা চোখ অবশ্যই বড় বড় হয়ে গেল। পানি এনে দিলেন। আমি এক চুমুকে পানি খেয়ে হাই তুলতে তুলতে বললাম, একটা টেলিফোন করব, টেলিফোনটা দিন। ভয় নেই, কল পিছু 5 টাকা করে দেব। আমার বন্ধুকে একটা খবর দিতে হবে, ওর চাকরি হয়েছে সেই খবর। অবশ্যই বন্ধুর বাড়িতে টেলিফোন নেই, ওদের পাশের বাসায় একটা টেলিফোন আছে, অন রিকোয়েস্ট, অর্থাৎ বিনীত গলায় বললে ওরা ডেকে দেয়। টেলিফোন তালাবদ্ধ। তালাবদ্ধ থাকলে খোলার ব্যবস্থা করুন। যত তাড়াতাড়ি করবেন ততই ভালো। বেশি দেরি হলে আপনার দোকানে ঘুমিয়ে পড়ব। আমার হার্ট খুবই দুর্বল, যে কড়া ঘুমের ওষুধ খাইয়েছেন, এখানেই ভালো মন্দ কিছু হয়ে যেতে পারে, তখন আপনি বিপদে পড়বেন। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিয়েছেন। ভদ্রলোক শঙ্কিত ভঙ্গিতে টেলিফোন বের করে দিলেন। তালাও খোলা হলো। আমি ডায়াল করতে করতে বললাম, মিথ্যা কথা বলবেন না ভাই। ছোটখাটো মিথ্যা বলতে বলতে পরে বদভ্যাস হয়ে যাবে, একদিন দেখবেন ক্রমাগত মিথ্যা বলছেন। এই যে নম্বরটা ডায়াল করছি, ওদের যখন বলবো পাশের বাসার রফিককে একটু ডেকে দিন, ওরা বলবে এখন সম্ভব হবে না, বাসায় কাজের লোক নেই। ওরা একটা মিথ্যে কথা বলবে, যে কারণে ওদেরকে রাজি করানোর জন্য আমাকে একটা মিথ্যা কথা বলতে হবে। মিথ্যা নিয়ে আসে মিথ্যা, সত্য জন্ম দেয় সত্যের। বুঝতে পারছেন তো ভাই?
হ্যালো, হ্যালো। ওপাশ থেকে অল্প বয়সী মেয়ের গলা পাওয়া গেল। রিন রিনে মিষ্টি গলা। আপনি কাকে চাচ্ছেন? তোমাদের পাশের বাড়ির রফিককে, যার মা মারা গেছেন। উনাকে তো এখন ডাকা যাবে না। আমাদের বাসায় এখন কাজের লোক নেই। কাজের লোক কখন আসবে? অর্থাৎ কখন টেলিফোন করলে রফিককে ডেকে দেয়া যাবে? আমাদের কাজের লোক তো ছুটিতে দেশে গেছে। কবে আসবে কে জানে। তাহলে তো তোমাদের খুবই সমস্যা হলো। আপনি কে? আমি একজন অকাজের লোক। শোনো খুকি, এই বয়সে মিথ্যা বলা শুরু করেছে কেন? রফিককে ডাকা যাবে না, এটা সরাসরি বলে দিলেই ঝামেলা চুকে যায়। মাঝখান থেকে মিথ্যা করে কাজের লোকের কথা বলছো। আমি তো মিথ্যা বলছি না। বেশ, ধরে নিলাম মিথ্যা বলছো না। সত্যি তোমাদের বাসার কাজের লোক নেই। তাহলেও তো তুমি চট করে তাকে খবরটা দিতে পারো, পারো না? না, পারি না। কারণ আমার চিকেন পক্স। আমাকে মশারির ভেতর থাকতে হয়। খুকি, আবার মিথ্যে কথা বলছো। একটা মিথ্যা বললে 10টা মিথ্যা বলতে হয়। কাজের লোক দিয়ে শুরু করেছো, এখন চলে এসেছো জল ও বসন্তে। আরও খানিকক্ষণ কথা বললে আরও মিথ্যা বলবে। মেয়েটি খিলখিল করে হেসে ফেলল। হাসিটা শুনে ভালো লাগলো। এত আন্তরিক ভঙ্গির আনন্দময় হাসি অনেক দিন শুনিনি। সঙ্গে সঙ্গে মন ভালো হয়ে গেল। মাথার যন্ত্রণা চট করে খানিকটা কমে গেল। আমি কোমল গলায় বললাম, হাসছো কেন খুকি? আপনার পাগলামি ধরনের কথাবার্তা শুনে খুব মজা লাগলো, এই জন্যই হাসছি। আপনি ধরুন, আমি রফিক ভাইয়াকে ডেকে দিচ্ছি। মেয়েটি আরও খানিকক্ষণ হাসলো। হাসতে হাসতে বলল, আমাকে খুকি খুকি করছেন এই জন্য খুব মজা লাগলো। আমি মোটেই খুকি না। মেডিকেল কলেজের 5th ইয়ারে পড়ি এবং আমার সত্যি সত্যি চিকেন পক্স। বাসায় শুধু যে কাজের লোক নেই তাই না, কেউই নেই। সবাই বিয়ে বাড়িতে গেছে। আমার খালাতো বোনের বিয়ে। আমার কথা কি সত্যি বলে মনে হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। ধরে থাকুন, আমি ভাইয়াকে ডাকছি। তাকে রাখতে হবে না, তাকে শুধু একটা খবর দিয়ে দেবেন তার চাকরির ঝামেলা মিটেছে। সেজন্য কালই অফিসে যায়। আর আপনি দয়া করে আমাকে ক্ষমা করবেন। আপনাকে ক্ষমা করা হলো। মেয়েটি আবার হাসছে। আমি টেলিফোন রিসিভার নামিয়ে রাখলাম। মাথার যন্ত্রণা পুরোপুরি চলে গেছে। আমি ফার্মেসির কর্মচারীর দিকে তাকিয়ে মধুর ভঙ্গিতে হাসলাম। সে শিউরে উঠল। আমি বললাম, কই, ঘুম তো আসছে না। আরও 10টা হিপনল দিন। 1 গ্লাস পানি আনুন। আরেকটা কথা ভাই সাহেব, আপনার দোকানে আজ ঘুমাবো বলে স্থির করেছি। আপনি কি কোনো বেঞ্চ টেন্স দিতে পারেন? ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেওয়ার বিপদ দেখলেন? পাণ্ডুলিপি অডিও বুক চ্যানেলে আপনারা শুনছিলেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দরজার ওপাশে উপন্যাস। উপন্যাসটির বাকি অংশ শুনতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন। উপন্যাসটির বাকি অংশ শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।